আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। নিউ ইয়র্কে তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় হিট ইমার্জেন্সি জারি, বিভিন্ন টেস্টে তাপমাত্রা হতে পারে 112 ডিগ্রি ফারেনহাইট। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো 2000, 6 দিন পর অবিশ্বাস্যভাবে 3 বছরের শিশুকে জীবিত উদ্ধার। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ, আর শুরুতেই ইউএসএ সংবাদ। জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, আর এতে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অভিবাসীদের এই রায় স্বস্তি এনে দিয়েছে। রায়ের পর জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে কংগ্রেসের সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ট্রাম্প। সুলতানা হিমুর রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীর অন্তর্ভুক্ত করা হয় জন্মসূত্রে নাগরিকত্ব, যা গৃহযুদ্ধের পর সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। খুবই সীমিত কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কাউকেই নাগরিক হিসেবে গণ্য করা হয়। তবে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে জন্মসূত্রে নাগরিকত্বে বিধান বাতিলের পদক্ষেপ নিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশে বলা হয়, যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী কিংবা সাময়িক ভিসায় থাকা বিদেশিদের সন্তানরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবে না। কিন্তু ট্রাম্পের ওই আদেশে গুড়ে বালি ফেলল দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 6-3 ভোটে আদালত ট্রাম্পের আদেশটি বাতিল করে দেয়। ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেট সিনেটর অ্যালেক্স পাডিলা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। Because once you come here and you become a citizen here, immigrants have shown over the course of history that we're as American as anybody else. রায়ের পর নিজের সোশ্যাল প্ল্যাটফর্মে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিষয়টিকে অন্যায্য উল্লেখ করেন ট্রাম্প। পোস্টে এই জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে আইন প্রণয়নে কাজ করতে কংগ্রেসকে আহ্বান জানান ট্রাম্প। অবশ্য ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ নিয়ে নিজ দলে ও দলের বাইরেও আলোচনা সমালোচনা ছিল। আদালতের এই রায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের জন্য স্বস্তির সংবাদ। সুলতানা হিমু, চ্যানেল আই। ইরানের একটি স্কুলে প্রাণঘাতী হামলার 4 মাস পার হলেও এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করেনি ট্রাম্প প্রশাসন। ওই হামলায় বহু শিশু শিক্ষার্থী সহ বেসামরিক মানুষ নিহত হওয়ার অভিযোগ উঠলেও এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান এখনও স্পষ্ট নয়। ওই হামলার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। নাজিব বেগের রিপোর্ট। যুদ্ধ শুরুর দিনই ইরানে ড্রোন হামলায় একটি স্কুলে 13 বছরের নিচে প্রায় 120 জন শিক্ষার্থী সহ বহু শিশু এবং অভিভাবকের মৃত্যু হয়। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার 100 দিন পেরিয়ে গেলেও পেন্টাগন তদন্ত শেষ করেনি এবং ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো দায়ও স্বীকার করেনি। এতে নিহতদের স্বজন, মানবাধিকার সংগঠন এবং মার্কিন আইন প্রণেতাদের ক্ষোভ বাড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনটি অতীতে একটি সামরিক স্থাপনা হিসেবে ব্যবহার হলেও পরে সেটি একটি স্কুলে রূপান্তরিত হয়। পুরনো গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে লক্ষ্য নির্ধারণের কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, আসলে কি ঘটেছিল তা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানা যাবে না। তিনি দাবি করেন, তদন্ত এখনও চলছে এবং যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলকে লক্ষ্যবস্তু করে না। ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত শেষ করে
প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। একই সঙ্গে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রকাশের আহ্বানও জানানো হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই। নিউ ইয়র্ক সিটিতে সপ্তাহ জুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় হিট ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। সিটি হলে সংবাদ সম্মেলনে মেয়র জোহরান মামদানি জানান, দাবদাহ বৃহস্পতি ও শুক্রবার তীব্র আকার ধারণ করতে পারে। এর প্রভাব শনিবার পর্যন্ত অব্যাহত থাকারও আশঙ্কা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাট নিয়ে গঠিত ট্রাই স্টেট অঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা 112 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত অনুভূত হতে পারে। তাপপ্রবাহ মোকাবেলায় শহর জুড়ে মোবাইল কুলিং ভ্যান, অস্থায়ী কুলিং স্টেশন এবং সচেতনতামূলক কার্যক্রম চালু করছে সিটি প্রশাসন। জনসাধারণের সুবিধার্থে শহরের বড় সুইমিং পুলগুলোর কার্যক্রম প্রতিদিন অতিরিক্ত 1 ঘন্টা বাড়িয়ে রাত 8টা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ বাসিন্দাদের পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদে দীর্ঘ সময় অবস্থান না করা এবং শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানিয়েছে। As we activate a code red tomorrow, we are intensifying our street canvass and outreach efforts from noon up until 8 p.m. A total of 600 outreach workers will reach out to New Yorkers in need. আগামী 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে আটলান্টিক সিটিতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের মধ্যে রয়েছে ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক উদ্যোগে আতশবাজি পোড়ানো, ড্রোন শো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, ব্লক পার্টি, সঙ্গীত অনুষ্ঠান। আটলান্টিক সিটির পার্শ্ববর্তী শহরগুলোতে স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেডের আয়োজন করা হয়েছে। স্বাধীনতার 250তম বার্ষিকী উদযাপন উৎসবে প্রবাসীদের অনেকেই সপরিবারে যোগ দেবেন। $2025 সালে ক্রিপ্টোকারেন্সি সংশ্লিষ্ট ব্যবসায়িক লেনদেন থেকে $100 কোটি বেশি আয় করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টদের প্রতি বছর যে বাধ্যতামূলক বার্ষিক আর্থিক বিবরণী দিতে হয়, সেই বিবরণীতে ট্রাম্প এই তথ্য দিয়েছেন। 927 পৃষ্ঠার এই আর্থিক বিবরণীতে ট্রাম্প জানান, দায়িত্ব গ্রহণের কয়েকদিন আগে চালু করা ট্রাম্পের মিম কয়েন থেকে রয়্যালটি বাবদ $63 কোটি 50 লাখ আয় হয়েছে। এছাড়া ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল থেকে তার আয় হয়েছে $50 কোটি বেশি। মার্কিন ডলারের মজুদ বাড়ানোর পরিবর্তে কমানোর পরিকল্পনা করছে বহু কেন্দ্রীয় ব্যাংক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের ঊর্ধ্বগতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রভাবে এই সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা অফিশিয়াল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফোরামের জরিপে উঠে এসেছে এই তথ্য। মার্চ থেকে মে মাসের মধ্যে পরিচালিত এই জরিপে বিশ্বের 74টি কেন্দ্রীয় ব্যাংকের মতামত অন্তর্ভুক্ত করা হয়। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় বার্ষিক বনভোজন করেছে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব PA-USA CAP। প্রবাসে বাংলাদেশি কমিউনিটি ও নিজ জেলার মানুষের মাঝে যোগাযোগ বাড়াতে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা। রাশেদ আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। পেনসিলভেনিয়ার পিস ভ্যালি পার্কের দিনব্যাপী বনভোজন হয়ে ওঠে একখণ্ড চট্টগ্রাম। সংগঠনটির প্রথম আয়োজনে আশেপাশের স্টেট থেকেও যোগ দেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশন অব PA-USA CAP-এর সদস্যরা। বিভিন্ন ধরনের খেলা আর নানা আয়োজনে অংশ নেন সংগঠনের সদস্য, তাদের পরিবার ও শিশুরা। চট্টগ্রামবাসীদের মিলন মেলায় পরিণত হয় আয়োজন। সম্মাননা জানানো হয় কমিউনিটিতে অবদান রাখা বিশিষ্টজন ও পৃষ্ঠপোষকদের। যারা সবাই আমাদের সাথে উপস্থিত হয়েছেন, রেফেল ড্রতে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। সেন্ট্রাল রেক্স, চ্যানেল আই। নিউ জার্সির ডেমোক্র্যাট সদস্য ও সাংবাদিক নেতা সুব্রত চৌধুরী ডেভলিন মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটির পুনর্গঠন অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেয়া হয়।
আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক কমিটির বিদায়ী চেয়ারম্যান মাইক সুলেমান ও নবনির্বাচিত চেয়ারম্যান ডক্টর ওয়ালিদ আব্দুরাবু সুব্রত চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আটলান্টিক কাউন্টি ডেমোক্রেটিক পার্টির নেতা, সদস্য, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দলের কংগ্রেসম্যান সহ অন্যান্য প্রার্থী ও বিভিন্ন কমিউনিটির নেতারা ছিলেন। এবারে অন্যান্য সংবাদ। ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। ১০,০০০ মানুষ গুরুতর আহত ও প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। ভূমিকম্পের ৬ দিন পর রাজধানীর কারাকাসে ৩ বছরের এক শিশুকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। কার্যক্রম বাড়িয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। অভিযান অব্যাহত রেখেছে দেশি বিদেশি উদ্ধারকারী দলগুলো। রিপোর্টে আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর রাজধানী কারাকাসে ক্লিবার মোরান নামে ৩ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছে জর্ডানের একটি উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে আনার সময় উল্লাসে ফেটে পড়েন অনেকে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এক্সে এক পোস্টে এ ঘটনাকে আশার আলো বলে উল্লেখ করেছেন। ক্ষতিগ্রস্ত রাজ্য লা গুয়াইরা থেকেও ভূমিকম্পের ৬ দিন পর ১২ বছর বয়সী এক শিশুকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ইকুয়েডরের একটি উদ্ধারকারী দল। জীবিত উদ্ধার করা হয়েছে মুরিয়েল রোচাব্রুন উরবিনা নামের ৭১ বছর বয়সী এক নারীকে। লা গুয়াইরায় ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। ভেঙে পড়েছে মৌলিক সেবা, যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও লা গুয়াইরা সহ বেশ কয়েকটি এলাকায় কার্যক্রম বাড়ানোর পাশাপাশি খাদ্য সহায়তা বিতরণে অস্থায়ী কেন্দ্র স্থাপন করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। সরকারি হিসেবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২,০০০। তবে ভেনেজুয়েলায় নিযুক্ত জাতিসংঘের সমন্বয়কারী তিনদারও বলেন নিহতের সংখ্যা সরকারি তথ্যের চেয়ে নিশ্চিতভাবেই বেশি হবে। নাসার স্যাটেলাইটের প্রাথমিক বিশ্লেষণ বলছে ভূমিকম্পে ৫৮,৮৭০টি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেছে ৩ বছরের এক শিশু। অবিশ্বাস্য উদ্ধারের ঘটনা বিশ্বজুড়ে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। শিশুটিকে উদ্ধারের পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। মুশরাত শৈলী জানাচ্ছেন বিস্তারিত। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখেও মানুষের বেঁচে থাকার লড়াই মাঝে মধ্যে সব গাণিতিক হিসাব নিকাশ ওলটপালট করে দেয়। ধ্বংসস্তূপের নিচে টানা ৬ দিন আটকে থাকার পরও জয় হয়েছে ৩ বছর বয়সী এক শিশুর অদম্য প্রাণশক্তির। ভেনেজুয়েলার সাম্প্রতিক শক্তিশালী ভূমিকম্পের পর এই অলৌকিক উদ্ধারের ঘটনা বিশ্বজুড়ে তৈরি করেছে ব্যাপক আলোড়ন। তবে আশার এই খবরের আড়ালে দেশটিতে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, আর লাখো মানুষ পার করছেন চরম মানবিক সংকট। লাতিন আমেরিকার এই দেশটিতে দুর্যোগের পরপরই উদ্ধার কাজে যোগ দেয় জর্ডানের একটি দক্ষ সিভিল ডিফেন্স দল। তাদের নিরলস তৎপরতায় ধ্বংসস্তূপের অন্ধকার থেকে আলোতে ফিরিয়ে আনা হয় শিশুটিকে। জর্ডানের উদ্ধারকারী দল জানায় ভেনেজুয়েলার লা গুয়াইরা রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে তারা এই শিশুটিকে জীবিত বের করতে সক্ষম হয়। উদ্ধার অভিযানের ভিডিও ফুটেজে দেখা যায় শিশুটিকে অক্ষত অবস্থায় টেনে তোলার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠেন উদ্ধারকর্মীরা। এই ঘটনার সত্যতা নিশ্চিত করতে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই শিশুর নাম ক্লিয়েভার মোরান। কঠিন এই সময়ে তিনি এই সফল উদ্ধারকে আশার মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেনেজুয়েলার অ্যাসেম্বলি প্রেসিডেন্ট জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, রাজধানীর কারাকাসে একটি হাসপাতালে শিশুটির উন্নত চিকিৎসা চলছে। চিকিৎসা বিজ্ঞান ও দুর্যোগ বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকেই জীবিত উদ্ধারের জন্য গোল্ডেন আওয়ার বা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বিবেচনা করা হয়। সেই আন্তর্জাতিক সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও একটি শিশুর জীবিত ফিরে আসা উদ্ধারকারীদের নতুন করে আশাবাদী করে তুলেছে। মুসরাত শৈলী, চ্যানেল আই। কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি আলোচনা চলছে। কাতার ও পাকিস্তান এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। তবে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে মুখোমুখি বৈঠক হচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্সকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে। দোহায় পারমাণবিক, কূটনৈতিক ইস্যু এবং অর্থায়ন সহ জব্দকৃত তহবিল ফেরত দেওয়ার মতো বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে। এর আগে মার্কিন দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। জাতীয় স্বার্থের সঙ্গে ভারসাম্য রেখে বিদেশি কর্মী ব্যবস্থাপনায় নতুন সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। বিশেষ বৈঠক শেষে এক বিবৃতিতে দেশটির উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি জানিয়েছেন, শিল্প খাতের প্রকৃত চাহিদার ভিত্তিতে বিদেশি শ্রমশক্তির প্রয়োজনীয়তা পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কর্মী নিয়োগ আরও বাস্তবসম্মত ও কার্যকর হয়। একই সঙ্গে সরকার বিদেশি কর্মীর উপর নির্ভরশীলতা কমাতে স্থানীয় কর্মীদের অংশগ্রহণ বৃদ্ধি, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং শিল্প খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া। সরকারের লক্ষ্য বিদেশি কর্মী ব্যবস্থাপনাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা। দেশের স্বার্থ এবং জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকারের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী। অর্থ পাচার বিরোধী আইন আরও কঠোর করতে সৌদি আরব দেশে প্রবেশ ও প্রস্থানের সময় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ঘোষণার বাধ্যতামূলক সীমা ৬০,০০০ সৌদি রিয়াল থেকে কমিয়ে ৪০,০০০ সৌদি রিয়াল করেছে। নতুন নিয়ম অনুযায়ী ৪০,০০০ রিয়াল বা তার বেশি নগদ অর্থ, সোনার বার, মূল্যবান ধাতু, রত্ন, পাথর বা গহনা বহন করলে লিখিত ঘোষণা দিতে হবে। সংশোধিত বিধিমালায় শুল্ক কর্তৃপক্ষকে সন্দেহভাজন অর্থ বা মূল্যবান সামগ্রী ৭২ ঘণ্টা পর্যন্ত জব্দ করার ক্ষমতা দেওয়া হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের রাজধানী লাহোরে একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক শিশু। হতাহতদের সবাই কোচিং সেন্টারের শিক্ষার্থী। মঙ্গলবার লাহোরের খানা এলাকায় এই ঘটনা ঘটে। পাঞ্জাব রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে জানান, ছাদ ধসের সময় ৩০ জনের বেশি শিশু শিক্ষার্থী কোচিং সেন্টারটিতে ছিল। আহত শিশুরা খানা তহসিল হেডকোয়ার্টারের হাসপাতালে চিকিৎসাধীন। কানাডার আলবার্টা সরকার পশ্চিম উপকূল পর্যন্ত প্রস্তাবিত দৈনিক ১০ লাখ ব্যারেল তেল পরিবহন সক্ষমতা সম্পন্ন একটি নতুন পাইপলাইনের সম্ভাব্য রুটের বিস্তারিত আগামী ২রা জুলাই প্রকাশ করবে। তবে প্রকল্পটি বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে ব্রিটিশ কলাম্বিয়ার বিরোধিতা। প্রদেশটির প্রিমিয়ার ডেভিড এবে ইতোমধ্যে আলবার্টার প্রিমিয়ার ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে হওয়া সমঝোতার সমালোচনা করেছেন। তার অভিযোগ, ব্রিটিশ কলাম্বিয়ার মতামত ছাড়াই এই উদ্যোগ এগিয়ে নেওয়া হয়েছে। যদিও পাইপলাইনের চূড়ান্ত রুট এখনও প্রকাশ করা হয়নি, ওই এলাকায় তেলবাহী ট্যাঙ্কার চলাচলের উপর বর্তমানে ফেডারেল নিষেধাজ্ঞা রয়েছে, যা বিতর্কিত নর্দার্ন গেটওয়ে পাইপলাইন প্রকল্পের বিরোধিতার পর কার্যকর করা হয়েছিল। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে মার্কিন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। নিউ ইয়র্কে তীব্র তাপপ্রবাহের আশঙ্কায় হিট ইমার্জেন্সি জারি, বিভিন্ন স্টেটে তাপমাত্রা হতে পারে ১১২ ডিগ্রি ফারেনহাইট। এবং ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো ২০০০, ৬ দিন পর অবিশ্বাস্যভাবে ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার।
দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এই ছিল আমাদের প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।